আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। রাশিয়া বাংলাদেশ থেকে প্রায় 1 লাখ লোক নেওয়ার যে একটা বিষয় আলোচনা সম্প্রতি সময় হয়েছে, সে বিষয়ে একটু কথা বলবো। সেটা হলো বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি সম্প্রতি সময় রাশিয়া গিয়েছিলেন প্রায় 3 দিনের সফরে। তার সাথে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মহল এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, ওনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, উনিও ছিলেন। তো এখানে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে। এর ভিতরে একটা বিষয় আমাদের চোখে পড়লো, সেটা হলো বাংলাদেশ থেকে ওরা 1 লাখ লোক নেওয়ার জন্য মোটামুটি মৌখিকভাবে সম্মত হয়েছে। বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, উনি প্রস্তাবটা দিয়েছেন এবং রাশিয়ার যেই সরকার 1 লাখ লোক নেওয়ার যে বিষয়টা, সেটার উপরে মোটামুটি যেটা বলা যায় তারা সম্মত হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এটা পুরোপুরি যে কোনো সাইন আপ হয়েছে বা কোনো চুক্তি হয়েছে এরকম বলা যায় না। তবে যেটা বোঝা যাচ্ছে যে এরকম একটা সম্মতি হয়েছে এবং এটা নিয়ে খুব শীঘ্রই একটা কাজ করা একটা পসিবিলিটি তৈরি হয়েছে। এর আগে আমরা দেখছিলাম যে কয়েক মাস আগে ইন্ডিয়ার সাথেও এরকম একটা আলোচনা হয়েছিল। সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং রাশিয়ার যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মহল সেখানে উপস্থিত ছিল। বাংলাদেশের সাথে যে আলোচনা, সেখানেও কিন্তু একই অবস্থা ছিল। এখানেও কিন্তু বাংলাদেশের সাথে এই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো ভারতের সাথে যেটা কথা হয়েছে আরও কয়েক মাস আগে, যেটা দেখতেছিলাম যে 10 লক্ষ তারা লোক ভারত থেকে নিয়ে আসবে, এরকম একটা বিষয় আলোচনা হয়েছে। এবং এটা এই বছরের শেষ দিকে এটার কার্যক্রম শুরু হবে, যতদূর আমি দেখলাম, নিউজে দেখতেছিলাম। ইন্ডিয়ার বড় বড় পত্রিকাগুলোতে এটা নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়া এত লোক নেওয়ার যে প্রতিশ্রুতি, এটা কেন দিতেছে, সেটার প্রধান কারণ হলো আপনারা জানেন রাশিয়া এখন একটা চলমান যুদ্ধের ভিতরে আছে। এবং 2022 সালের শুরু থেকে যে যুদ্ধটা চলতেছে, অনেক দিন ধরে চলতেছে, এই যুদ্ধে কিন্তু প্রচুর হতাহত হয়েছে। ধারণা করা হচ্ছে যে গড়ে প্রতি মাসে কয়েক হাজার লোক এখানে কিন্তু হতাহত হচ্ছে। এবং ওদের ওইখানকার যে ইয়াং জেনারেশন একটা বড় অংশ কিন্তু এখন এই যুদ্ধের যেই ফ্রন্ট লাইন, যেটা ইউক্রেনের সাথে একটা বড় অঞ্চল জুড়ে, বিশেষ করে দনবাস অঞ্চল আপনারা জানেন, ওইখানে তারা যুদ্ধরত আছে। ওইখানে কিন্তু ব্যাপক হতাহত হচ্ছে। যেমন ইউক্রেনের লোকজন হতাহত হচ্ছে, একইভাবে কিন্তু রাশিয়ার এই যারা সৈন্য আছে, সৈন্যর সাথে সাথে যারা যারা ভলেন্টিয়ার হিসেবে যাচ্ছে, তারপরে নতুন করে যে যারা সৈন্য সংগ্রহ করতেছে, তারাও কিন্তু যুদ্ধে যাচ্ছে। তো এখানে কিন্তু প্রচুর হতাহত হচ্ছে। কনস্ট্রাকশন সেক্টর থেকে শুরু করে আপনার সার্ভিস সেক্টর, সব জায়গায় কিন্তু লোকের ব্যাপক একটা প্রয়োজনীয়তা সেটা কিন্তু রয়েছে। এই কারণেই মূলত এরা বিভিন্ন দেশ থেকে এরা কিন্তু সৈন্য নিয়ে আসতেছে। যেমন নর্থ কোরিয়া থেকে কিন্তু ওরা সৈন্য আনছিল এবং একটা ব্যাপক ধরনের হতাহত হওয়ার যেই কথা, সেটাও আমরা শুনেছি। এবং এরা এখনও কেউ কেউ নর্থ কোরিয়া থেকে ওইখানকার যেই রাশিয়ার যে ফ্রন্টলাইন, যুদ্ধের ফ্রন্টলাইন, সেখানে আছে। তারপরে আমাদের দেশেরও কিন্তু অনেক লোকজন এখানে এই যুদ্ধে গেছে। এটা বাংলাদেশ সরকারের কোনো চেষ্টা না, এরা নিজ উদ্যোগে গেছে। কেউ কেউ আছে ওইখানে কাজ করতে গেছে, অথবা কেউ দালালের বিভিন্ন ধরনের প্ররোচনায় পড়ে ওইখানে যুদ্ধে গেছে। এবং অনেক বাংলাদেশি ওইখানে মারা যাচ্ছে প্রতিনিয়ত। এরকম খবর আমরা কিন্তু প্রতিনিয়ত পাচ্ছি বিভিন্ন নিউজের মাধ্যমে। এর বাইরে নেপাল থেকে, ভারত থেকেও কিন্তু অনেক লোকজন গেছে, এরকমও আমরা কথা শুনেছি। এবং অনেক লোক, যুদ্ধ মানেই এখানে মৃত্যু হবে, দুর্ঘটনা ঘটবে, এটা সম্ভাবনা প্রচুর। যাই হোক, তা আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ওখানে ছিলেন, এখানে যে আলোচনাগুলো হয়েছে, এই আলোচনার ভিতরে কি যে বাংলাদেশের যারা এই দালালের খপ্পরে পরে এখানে যুদ্ধের ফ্রন্টলাইনে গেছে, এদেরকে রক্ষা করার জন্য কোনো আলোচনা হয়েছে কিনা, সে বিষয়ে আমি নিউজে কোনো কিছু দেখি নাই। আমার মনে হয় সরকারের আরও কূটনৈতিক যেই প্রচেষ্টা, সেটা চালানো উচিত। বিশেষ করে যারা উইলিংলি গেছে তাদের হিসাব আলাদা, তাদেরকে আনার কিছু নেই। কিন্তু কেউ যদি যুদ্ধ থেকে ফেরত আসতে চায়, সেটা কিন্তু আমাদের সরকার এটা নিয়ে ওদের সাথে আলাপ করতে পারে, বা এটা নিয়ে যারা ফেরত আসতেছে তাদেরকে ফেরত আনার কোনো ব্যবস্থা করা যায় কিনা। কারণ প্রতিনিয়ত এভরিডে কোনো না কোনো নিউজে আপনি দেখবেন যে ওইখানে কোনো না কোনো, বিশেষ করে আমাদের দেশের লোকজন দুর্ঘটনার শিকার হচ্ছে। তো আমি অনেক আগে শুনছি যে মানুষ সবাই যে দালালের খপ্পরে পড়ে যাচ্ছে এরকম না। অনেক আছে রাশিয়ার বিভিন্ন শহরে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেওয়া থাকে যে আপনি যুদ্ধে অংশগ্রহণ করলে এই সুবিধা পাবেন, এত টাকা পাবেন, তারপরে ডকুমেন্ট পাবেন, পাসপোর্ট পাবেন, আপনার ফ্যামিলি পাবে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার যে প্রলোভন, এই প্রলোভনে পরেও কিন্তু অনেক বাংলাদেশিরা যাচ্ছে ওইখানে সাইন করে তারা, যে আমরা যুদ্ধে থাকবো, এতদিন থাকবো, আমরা নিজ উদ্যোগে নিজ ইচ্ছায় স্বইচ্ছায় যাচ্ছি। তো ওইখান থেকে এদেরকে এইভাবে যারা যায় তাদেরকে আবার ফেরত আনাটাও আমার মনে হয় মুশকিল। এসব কারণে হয়তো অনেক সময় এটাকে কূটনৈতিক চ্যানেলে এটাকে সমাধান করাটা একটু ডিফিকাল্ট হয়। তবে এই বিষয়ে যেহেতু আলোচনা অনেক দূর অগ্রগতি হয়েছে, আশা করি আমরা এটা নিয়ে এই বছরের শেষ নাগাদ অথবা আগামী বছর শুরু নাগাদ এ বিষয়ে আরও বড় কোনো ঘোষণা আসতে পারে, যেটা আনুষ্ঠানিক চুক্তি হোক বা এটা সমঝোতা স্মারক হইতে পারে।
এরকম একটা চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ওইখানে লোকজনের প্রচুর প্রয়োজনীয়তা আছে এবং রাশিয়ার যেহেতু অনেক লোক প্রয়োজন, তারা শুধু তাদের বন্ধুরাষ্ট্র যেসব জায়গায় তাদের কূটনৈতিক যোগাযোগটা আরও স্ট্রং সেখান থেকে নেবে, তাই না তার বাইরেও, যেমন বাংলাদেশের সাথেও রাশিয়ার অনেক চমৎকার সম্পর্ক। তবে ইন্ডিয়ার বিষয়টা আলাদা, ইন্ডিয়ার সাথে রাশিয়ার একটা ঐতিহাসিক কূটনৈতিক যোগাযোগ আছে, সেই হিসেবে ইন্ডিয়া অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি পাবে এসব জায়গায়, যেহেতু একটা জনবহুল দেশ। অবশ্যই নেপালও এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রায়োরিটি পাবে, যেহেতু এই নেপালের সাথেও ওদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। তবে বাংলাদেশও যেহেতু এখানে একটা সুযোগ পাচ্ছে, এটা নিয়েও খুব দ্রুত একটা পদক্ষেপ আশা করি যে আসবে আর কি। আরেকটা বিষয় হলো রাশিয়ায় আসলে সুবিধা কেমন হবে বাংলাদেশের জন্য যদি সব কিছু ঠিকঠাক থাকে। সেটা আমার মনে হয় ইউরোপের যে দেশগুলো আছে এই দেশগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন, রাশিয়ায় হয়তো অস্বাভাবিক বেতন বেশি হবে, অনেক সুযোগ সুবিধা বেশি হবে, সেটা সম্ভাবনা খুবই কম। ইউরোপের ছোটোখাটো যেই অল্প স্যালারি দেশগুলো তার থেকে অনেক অনেক কম হবে এখানকার স্যালারি। যদি দেখা গেল রোমানিয়ার মতো বা বুলগেরিয়ার মতো দেশ যেখানে 500 থেকে 600 ইউরো স্যালারি হয় বেসিক, যারা মোটামুটি লেভেলে কাজ করে তাদের জন্য, সেটা হয়তো রাশিয়ার ক্ষেত্রে 300 ইউরো বা $300 বা এর আশেপাশে হইতে পারে আমার ধারণা, আগে যেটা আমি যতদূর আগের থেকে বিভিন্নভাবে খোঁজখবর নিয়েছি। তবে এর উপরে হইতে পারে। তো আপনার ধরে রাখতে পারেন ওভার টাইম সব কাজ টাজ করে আপনি $400 এরকম হয়তো ইনকাম হইতে পারে রাশিয়াতে। তো সেটাও অনেক ক্ষেত্রে আপনি যদি মিডল ইস্টের সাথে কম্পেয়ার করেন, সেটা অনেক ভালো স্যালারি আমার মনে হয়। যারা মিডল ইস্ট যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, ওই একই টাকায় বা হয়তো রাশিয়ার মতো জায়গায় আপনারা যেতে পারেন। তবে আমি অনেকগুলো নিউজ দেখলাম যে এখানে রাশিয়াতে যে মানুষ কত টাকা করে যাচ্ছে, কত টাকা খরচ করে যাচ্ছে এই বিষয়ে নিউজ দেখলাম। সব নিউজের নিতেছি না, আমি বড় কয়েকটা পত্রিকার থেকে যেটা দেখলাম সেখানে আমার মনে হচ্ছে যে এত টাকা খরচ করে আসলে রাশিয়া কেন যাচ্ছে মানুষ, এবং গিয়ে ওই লোকগুলাও কিন্তু এই বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হচ্ছে। সম্প্রতি সময়ে যে একটা ঘটনা ঘটছে, সেটা হলো রাশিয়ার যুদ্ধক্ষেত্রে পাটগ্রামের চার তরুণ। সেই নিউজটা আপনাদের একটু শুনে তাহলে আপনাদের একটা আইডিয়া হবে যে এখানে আসলে কী অবস্থা। ভালো বেতনের চাকরির কথা বলে 8 মে তাদের মস্কোতে পাঠানো হয়। সেখানে তাদের পাসপোর্ট, ভিসা, মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছে। লালমনিরহাটের পাটগ্রামে 4 বন্ধু পরিবারের সচ্ছলতা ফেরাতে ধার দেনা করে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন, কিন্তু তাদের ঠাঁই হয়েছে দেশটির একটি অজ্ঞাত যুদ্ধ শিবিরে। ঢাকার উত্তরার RS ইন্টারন্যাশনাল নামের রিক্রুটিং এজেন্সির পোশাক কারখানা ও আইটি ফার্মে চাকরি দেওয়ার নামে তাদের রাশিয়ার এক ভাড়াটে যুদ্ধবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ। এ 4 তরুণ হলেন টেপুরগাড়ি এলাকার নাজমুল আলম 21 বছর বয়স, মেহেদি হাসান 21 বছর বয়স, সর্দারবাড়ির আলামিন 20 বছর বয়স, আবদুল্লাল মামুন 22 বছর বয়স। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আবদুল্লাল মামুন দাবি করেন তাদের ড্রোন কারখানায় কাজের কথা বললেও বাস্তবে 15 দিনের প্রশিক্ষণ শেষে যুদ্ধে পাঠানোর প্রস্তুতি চলছে। তারা কিন্তু এখনও যুদ্ধে যায়নি, যাওয়ার আগেই তারা কোনোভাবে দেশে যোগাযোগ করা হোক বা সোশ্যাল মিডিয়ায় তারা ভিডিও আপলোড করে হোক, এটা মোটামুটি বাংলাদেশে ছড়িয়ে গেছে। পরিবার সদস্যদের ভাষ্য, স্থানীয় কয়েকজন ব্যক্তি রাশিয়ার ভালো চাকরি প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে 9 লাখ টাকা নেন। পরে RS ইন্টারন্যাশনালের মাধ্যমে গত 8 মে বাহরাইন হয়ে তাদের মস্কোতে পাঠানো হয়েছে। সেখানে পাঠানোর পর তাদের পাসপোর্ট, ভিসা, মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে অন্যের ফোন ব্যবহার করে তাদের পরিবারের কাছে নিজেদের অবস্থানের কথা জানাতে পারেন। নাজবুল আলমের বড় ভাই লিয়াকত আলী গত 23 মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেছেন। এর আগে 22 মে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার অ্যান্ড ওয়েলফেয়ার উইংয়ের মহাপরিচালকের কাছে 4 তরুণকে দেশে ফিরিয়ে আনার জন্য আবেদন করেন। পরে 26 মে পাটগ্রাম উপজেলার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে নাজমুলের বোন আইরিন আক্তার অভিযোগ করেন, জামাতে ইসলামের পাটগ্রাম উপজেলার যুব বিভাগের সভাপতি মোহাম্মদ ইউনুস আলী, পৌর শাখার আমির মোহাম্মদ সোহেল রানাও তার কর্মচারী মাহিন বিদেশে চাকরির কথা বলে 4 জনের কাছ থেকে মোট 36 লাখ টাকা নেন। এখানে একজন হয়তো পলিটিক্যাল রাজনীতির সাথে জড়িত একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। পরে তাদের রাশিয়ায় নিয়ে গিয়ে কাগজপত্র ছিনিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়। অভিযোগের বিষয়ে ইউনুস আলী ও মাহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। 4 পরিবার সদস্যের অভিযোগ, টাকা জোগাড়ে তারা জমি বন্ধক রেখেছেন, ঋণ নিয়েছেন, সঞ্চিত টাকা ব্যয় করেছেন এবং গড়ে প্রত্যেকে কিন্তু 9 লাখ টাকা করে দিয়েছেন। বেসরকারি গবেষণা সংস্থা রামরু বলছে, বর্তমানে রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি শ্রম বাজার। গত বছর 4666 জন দেশিতে গেছেন, যা 2024 সালে ছিল 933 জন। 933 জন গেছে 1 বছর আগে, আর গত বছর গেছে 4000। তার মানে অনেক গুণ মানুষ যাওয়ার যে প্রবণতা এটা বাড়ছে। এটা আসলে দেশের যে অবস্থা, সার্বিক অবস্থা, মানুষ এখন যেখানে সুযোগ পাচ্ছে
ওইখানে ভাগতেছে। দেশের অবস্থা সার্বিক অবস্থা আসলে ভালো না, যেটা বুঝতে পারতেছি। তবে যেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখা যাচ্ছে রাশিয়াতে এটা আসলে যে 1 লাখ লোক নিবে এরকম না। আগামী 1 বছরকে ওরা টার্গেট করছে, এখানে 10,000কে আরও 90,000 বাড়িয়ে এটাকে 1 লাখ করা যায় কিনা এটা নিয়ে আর কি মূলত সরকার, এটা বাংলাদেশ সরকার এটা চেষ্টা করছে। তো 9 লাখ টাকা এটাও আছে। আরও আগেও আমি অনেকের কাছে শুনছি যে 20 লাখ 28 লাখ এরকম টাকা দিয়ে অনেকে গেছে। তো আপনারা একটু ভেরিফাই করেন, যাওয়ার আগে যেখানে যান ভেরিফাই করেন, একটু এটা নিয়ে 10 জনের সাথে আলাপ করেন। একটা দেশে যাচ্ছেন আপনার, বিশেষ করে এখানে যুদ্ধ চলতেছে, যেখানে ইউক্রেনও আমি দেখছি অনেক বাংলাদেশিরা যাচ্ছে বিভিন্নভাবে আর কি। তো ইউক্রেন থেকে রাশিয়া যাওয়াটা অনেকটা ইজি, এবং রাশিয়া ইউক্রেন থেকে অনেক সেফ, কারণ রাশিয়া অনেক বড় দেশ। রাশিয়ার কিছু অঞ্চল আছে যেখানে যুদ্ধের কোনো গন্ধই নেই, ওইখানকার লোকজনের ভিতরে আপনি যুদ্ধের কোনো যে চলতেছে, ওদের জীবন খুবই স্বাভাবিক। আপনি যদি আপনার যেই অঞ্চলে যুদ্ধ চলতেছে, ইউক্রেন রাশিয়ার বর্ডার অঞ্চলে বা রাজধানী মস্কো, সেন্ট পিটার্সবার্গ, যেগুলো ইউক্রেনের আশেপাশে অঞ্চল, এগুলোতে আপনি কিছুটা যুদ্ধের যেই দামামা সেটা টের পাবেন। কিন্তু আপনি রাশিয়া অনেক বড় দেশ, আপনি যদি জাপানের ওইদিকে চলে যান, জাপানের ওইখানে রাশিয়ার বর্ডার আছে, তারপরে চায়নার ওইখানে যে রাশিয়ার বর্ডার, তাজিকিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, বিভিন্ন জায়গায় রাশিয়ার যে অঞ্চলগুলো, ওইখানে আপনি যুদ্ধের কোনো কিছুই নাই আর কি। তো এটা আপনি প্রস্তুতি নিতে পারেন, তবে এত টাকা লাগার কোনো বিষয় না। আমার ধারণা এখানে 4,000 থেকে 6,000 ডলার বা এরকম, যদি সরকারি মাধ্যমে তাহলে তো আরও কমে খরচে আপনার যেতে পারবেন। তো যত টাকা দিয়ে মানুষ যাচ্ছে সেটা আসলে আমার কাছে মনে হয় যে অতিরিক্ত। তবে মিডল ইস্ট থেকে রাশিয়া আমি কেন ভালো বলতেছি, কারণ রাশিয়ায় একটা সময় আপনি পাসপোর্ট পাবেন, ওইখানকার ডকুমেন্ট পাবেন। রাশিয়ার পাসপোর্ট পেলে যে আপনি ইউরোপের অন্য দেশে ভ্রমণ করতে পারবেন এরকম না বিষয়টা। যেহেতু রাশিয়ার সাথে একটা ইউরোপের একটা মানে ভালো সম্পর্ক না, একটা শত্রুতামূল্য সম্পর্ক। তো ফিউচারে যে রাশিয়া থেকে আপনি ইউরোপের অন্য দেশে মুভ করবেন এরকম না। তবে যদি রাশিয়া কেন্দ্রিক আপনার প্ল্যান থাকে, রাশিয়া আপনি থাকবেন, ওইখানে বিজনেস করবেন বা ওইখানে অন্য কোনো প্ল্যান থাকে, তাহলে মিডল ইস্ট থেকে আপনার রাশিয়া হয়তো আপনার বেটার হতে পারে। কারণ ওইখানকার যে এডুকেশন ব্যবস্থা, ওইখানকার যে চিকিৎসা ব্যবস্থা, সেটা ইউরোপের অনেক দেশ থেকেও অনেক উন্নত, অনেক ডেভেলপ। সেই হিসেবে ওইখানে বসবাস করাটা একেবারে খারাপ হবে না। তবে আপনার স্যালারি হয়তো ওই লেভেলের আপনার স্ট্যান্ডার্ড হবে না। যদি ফিউচারে আপনি বিজনেস করেন বা অন্য কোনো অপরচুনিটি খোঁজেন, হয়তো এইভাবে আপনি চিন্তা করতে পারেন। তো এটা একটা বড় সম্ভাবনা, যেখানে প্রায় 1 লাখ লোকের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এটা সময় বলবো, আপনার চোখ কান খোলা রাখেন, সামনে হয়তো এটা নিয়ে সরকার থেকে কোনো ঘোষণা আসে কিনা সেটা দিয়ে খেয়াল রাখেন, ওটার জন্য প্রস্তুতি নেন, এই আর কি। তবে এটা যে এক্সট্রা অর্ডিনারি কিছু হবে, বাংলাদেশের ওইখানে মানুষ গেলে যে বিশাল কিছু করে ফেলাবে সেটাও বলা যাচ্ছে না। তবে আপনি যুদ্ধে গেলে যেরকম আপনার লোভে পড়ে যাচ্ছে মানুষ, বেশিরভাগ লোক নিজের থেকেই দায়ী, যেটা হলো বড় অঙ্কের স্যালারি দেওয়া হয়, এটা সত্য। এই লোভে অনেকে চিন্তা করে যে এখানে গেলে তাদের লাইফটা, মানে একবার যদি কোনো রকম এখানে গিয়ে 22 আসতে পারি, 1-1.5 বছর যুদ্ধ, কারণ যুদ্ধ যে কোনো সময় বন্ধ হইতে পারে, এটা একটা সম্ভাবনা আছে। যেহেতু এখন দুই দেশের ভিতরে আলোচনা চলতেছে, শুনতেছি যে মানে আমেরিকাও চেষ্টা করতেছে যে এই যুদ্ধটা কীভাবে বন্ধ করা যায়। আপনারা জানেন যে ইরানের একটা শান্তি চুক্তি হচ্ছে, হয়তো ফিউচারে এরকম শান্তি চুক্তি হবে। যখন শান্তি চুক্তি হবে তখন বিষয়টা আবার অন্যদিকে চলে যাবে, তখন রাশিয়ার যে ইকোনমি সেটাও দ্রুত বর্ধনশীল হবে। ততদিনে আপনার লাইফে একটা আশা করি যে একটা ভালো কিছু চলে আসবে আর কি। তো এই আর কি, যে নিউজটা দেখলাম এটা নিয়ে হলো এটা আলোচনা। এটা এখনও পুরোপুরি ফাইনাল হয়নি, পুরোপুরি সাইন্ড হয়নি। তবে রাশিয়া সবুজ সংকেত দিয়েছে, বাংলাদেশও এটার অফার করছে, রাশিয়া সবুজ সংকেত দিয়েছে, কারণ তাদের লোক দরকার, এই আর কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালাম।